চলতড়িৎ শুরু করব। তো চলতড়িৎ শুরু করলে আমাদের কিছু প্রাথমিক ধারণা লাগবে চলতড়িৎ সম্পর্কে। স্থির তড়িৎ তো পড়ছি। তো স্থির তড়িতে আমরা পড়ছি যে এক জায়গায় চার্জ যদি বেশি থাকে, আরেক জায়গায় চার্জ যদি তুলনামূলক কম থাকে, তাহলে তাদেরকে কানেকশন দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় চার্জ প্রবাহিত হয়। এই যে চার্জের প্রবাহটা, সেটাই হচ্ছে চলতড়িৎ। মানে আমরা স্থির তড়িতে এতক্ষণ করছি যে একটা চার্জ আর একটা চার্জ দুইটাকে মোটামুটি যদি কানেকশন না দেই, তাহলে একজন আরেকজনকে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে। কিন্তু এখন আমরা বলতেছি এই দুইটা চার্জকে যদি কানেক্ট করি, কি দিয়ে? কোন একটা পরিবাহী দিয়ে, যার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে, এরকম কোন একটা পরিবাহী দিয়ে যদি কানেক্ট করি, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় তড়িৎ প্রবাহিত বা ইলেকট্রন প্রবাহিত হবে। কথা ক্লিয়ার? এখন কথাটা হচ্ছে কি, যখন আমরা এই রকম চিন্তা করব, ধরো এখানে অনেক পজিটিভ চার্জ, আর ধরো এখানে কোনো পজিটিভ চার্জও নাই, নেগেটিভ চার্জও নাই। এখন এটার সাইজ আর এটার সাইজ সমান ধরে নিলাম, মনে করলাম এটার সাইজও যা, এটার সাইজও তাই। এটা একটা ফুটবল, ওটাও একটা ফুটবল, কিন্তু ধাতুর গোলক। চার্জ থাকবে না বলতে বুঝাচ্ছি, যতগুলো পজিটিভ চার্জ ততগুলো নেগেটিভ চার্জ। স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু কি থাকে? চার্জ নিরপেক্ষ, হ্যাঁ, চার্জহীন। তো তাতে তো কেন্দ্রে তো প্রত্যেকটা পরমাণুরই প্রোটন আছে আর প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন আছে, কিন্তু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান। আর এখানে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের থেকে বেশি, মানে এখান থেকে ইলেকট্রন কোথাও চলে গেছে, এখান থেকে ইলেকট্রন কোথাও চলে গেছে, মানে ইলেকট্রনের অভাব মানেই কিন্তু পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ মানেই ইলেকট্রনের অভাব। এবার তুমি এদেরকে দিবা কানেকশন কি দিয়ে? পরিবাহী দিয়ে। পরিবাহী মানে কি স্যার? পরিবাহী মানে হচ্ছে যার ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি কানেক্ট করলা। কানেক্ট করলে এখন দেখো, তুমি তো বুঝতেছো যে স্থির তড়িৎ যেহেতু পড়ছি আমরা, সেখান থেকে আমরা বুঝতেছি যে এটা পজিটিভ চার্জ, তাহলে এটা হচ্ছে উচ্চ বিভব, পড়ছি বিভব, আর এটা হচ্ছে নিম্ন বিভব, তাই না? মানে তুলনামূলক যে পজিটিভ সে তো উচ্চ বিভব, আর তুলনামূলক যে নেগেটিভ সে তো নিম্ন বিভব। এখন তুমি বলো স্যার এটা তো নেগেটিভ না। না না, এ অবশ্যই এর তুলনায় নেগেটিভ, কারণ এর তুলনামূলক বেশি পজিটিভ, তাহলে এখানে নেগেটিভ চার্জ আছে তুলনামূলক এর থেকে। তখন আমরা না শুরুতে ভাবছি কি জানো, এই কানেকশন দিলে কি হবে? কিছুক্ষণ পরে দেখা যাবে কি দুজনের সাইজ যদি সমান হয়, আমি প্লাস তো গুণে দেই নাই, তারপরেও আমরা বোঝার সুবিধার্থে বলতেছি, এই অর্ধেক প্লাস এটাই থেকে যাবে, আর অর্ধেক প্লাস এটাই হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আমি প্লাস গুণে দেই নাই, অর্ধেক প্লাস এটাই, অর্ধেক প্লাস ওটাই, দুইটাই ভাগ হয়ে যাবে। যখন দুই জায়গায় চার্জের ঘনত্ব সমান হয়ে যাবে, মানে এখানে যে পরিমাণ চার্জ, জায়গা হিসাবেও একটা ব্যাপার আছে। মনে করো ছোট জায়গায় কিন্তু অল্প চার্জে অনেক ঘনত্ব বা অনেক বিভব হয়। ধরো তুমি 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকে 10 কুলম্ব চার্জ রাখছো, ঠিক তুমি যদি 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকে 10 কুলম্ব চার্জ রাখো, তাহলে তো বিভব একই হবে না। চার্জের ঘনত্ব যত বেশি, বিভবও তত বেশি হবে। হ্যাঁ, সেটাই। তা এখন এখানে চার্জের ঘনত্ব, ওখানে চার্জের ঘনত্ব সমান হয়ে যাওয়ার সাথে সাথে ইলেকট্রন যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। এখন শুরুতে আমরা যে ভুলটা চিন্তা করছি, আমরা ভুল চিন্তা করছি কি, এখান থেকে মনে হয় পজিটিভ চার্জ গুলো ওখানে চলে যাচ্ছে। এটা আমাদের খুবই বড় একটা ভুল। মানে আমার চিন্তা হয়েছে কি, ধরো সাপোজ এখানে 3 3 6, ওখানে 3 3 6, তার মানে মোট 12টা রাখছি, তাহলে এখানে ধরো 2 4 6 8 10 12, হ্যাঁ ধরো 12টা এরকম আছে। তো এখন এখানে 6টা আছে, এখানে 6টা আছে, মানে পজিটিভ চার্জ, বোঝার সুবিধার্থে বলতেছি। মানে চিন্তা করছি যে এখান থেকে মনে হয় 6টা পজিটিভ চার্জ ওখানে চলে গেছে,
যার কারণে দুই জায়গায় সমান হয়ে গেছে। তার মানে আমরা বলতেছি এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে আমরা বলতেছি যে এ থেকে বি এর দিকে ইলেকট্রন না বিদ্যুৎ, হ্যাঁ এ থেকে বি এর দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। হ্যাঁ, এটা আমরা চিন্তা করছি শুরুতে যে এখান থেকে পজিটিভ চার্জ এখানে চলে গেছে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারছি যে আসলে পজিটিভ চার্জ তো মুভই করতে পারে না, কারণ পজিটিভ চার্জ তো থাকে কেন্দ্রে, যেটা নিউক্লিয়াসে প্রোটন, নেগেটিভ চার্জ থাকে বাইরে। মানে ঘটনা হচ্ছে এখান থেকে একটা করে ইলেকট্রন এখানে আসছে আর একটা করে প্লাস মুছে গেছে, আর এখানে একটা প্লাস বেড়ে গেছে। আবারও একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, একটা প্লাস মুছে গেছে, এখানে একটা প্লাস তৈরি হয়েছে। এখান থেকে আবারও একটা ইলেকট্রন এখানে আসছে, এখান থেকে একটা মুছে গেছে, এখানে তৈরি হয়েছে। মানে ঘটনাটা হচ্ছে এই দিকে না ইলেকট্রন যাচ্ছে, বি থেকে এর দিকে ইলেকট্রন যাচ্ছে। তো এটা বুঝতে আমাদের দেরি হয়ে গেছে। এর আগে আমরা ভেবে ফেলছি যে এখান থেকে মনে হয় এদিকে পজিটিভ চার্জ যাচ্ছে। এখন সেটা বুঝছি অনেক দেরিতে, তার আগে সূত্র তৈরি করে ফেলছি। মানে তার আগে আমি সূত্র বানায় ফেলছি যে ইলেকট্রন এ থেকে মানে সরি তড়িৎ এ থেকে বি এর দিকে প্রবাহিত হচ্ছে, সেটাকে চিন্তা করে সূত্র তৈরি করে ফেলছি। এখন সূত্র তৈরি করার পরে দেখছি কি, হায় আল্লাহ, দিকটা তো ভুল ধরে ফেলছি। দিকটা ভুল ধরে ফেলছি কেন? কারণ দিকটা হবে তো বি থেকে এর দিকে, এই এদিকে তো মানে এ থেকে বি তে তো কিছু প্রবাহিত হয় নাই, হয়েছে তো বি থেকে এ তে ইলেকট্রন প্রবাহিত হয়েছে। তো পরবর্তীতে আমাদের দিক হয়ে গেছে উল্টা। এখন দিক যখন উল্টা হয়ে গেছে তখন সবারই চিন্তা যে তাহলে কি এই দিক উল্টা, এখন আবার সব ঠিক করতে হবে। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আসলে এটা তো ঠিক না করলেও কোনো সমস্যা নাই। কেন কেন সেটা একটু বুঝাই, খেয়াল করো। মানে হচ্ছে কি, এই জায়গায় ধরো একটা মাটির লেভেল, এখান থেকে না আমি একটা গর্ত করলাম, সাপোজ গর্ত করছি। এখন গর্ত করে এখান এই পাশে আমি আরেকটা গর্ত করে যে মাটিটা তুলবো, এই মাটিটা দিয়ে এটা ভরে ফেলবো, এটা ভরাট করে দেবো। পাশে আরেকটা গর্ত করব, এই গর্ত করে আমি এটার মাটি দিয়ে এটাকে ভরে ফেলবো। তাহলে কেউ যদি বলে যে মাটিগুলো ডানের দিকে যাচ্ছে, মানে মাটি এদিকে যাচ্ছে, আর কেউ যদি বলে গর্ত এই দিকে যাচ্ছে, কথা তো দুইটাই সত্য। গর্ত প্রথমে এখানে ছিল, পরে এখানে, পরে এখানে, তো গর্ত বাম দিকে যাচ্ছে আস্তে আস্তে আমরা যদি দেখি। আর মাটির কথা যদি দেখি, মানে সব ঘটনাটাকে আমি যদি একটু টেনে মানে ভিডিও করে একটু টেনে ছেড়ে দিই, দেখবো যে মাটিগুলো আর গর্তগুলো এদিকে, তাই না? হ্যাঁ, মানে ধরো ব্ল্যাক এন্ড হোয়াইট একটা বিষয়, মানে এদিকে আস্তে আস্তে কালো হচ্ছে, তো এদিকে আস্তে আস্তে সাদাগুলো দৌড়াচ্ছে, ব্যাপারটা সেরকম। তো আস্তে আস্তে প্রথমে এটা হোয়াইট ছিল, একটু পরে এটা ব্ল্যাক হলো, এটা ব্ল্যাক হলো, তারপরে এটা হোয়াইট ছিল, এটা ব্ল্যাক হবে, এটা হোয়াইট, এদিকে আস্তে আস্তে গর্তগুলো চলে যাবে, মাটিগুলো ওদিকে চলে যাবে। এখন এই মাটিকে যদি তুমি ইলেকট্রনের সাথে তুলনা করো, মাটিকে যদি তুমি ইলেকট্রনের সাথে তুলনা করো, আর গর্তগুলোকে যদি তুমি ইলেকট্রনের অভাব মানে প্লাসের সাথে তুলনা করো, দেখো এখানে যখন অনেকগুলো গর্ত ছিল, অনেক অভাব ছিল, তো তখন ওখান থেকে একটা ইলেকট্রনকে তুলে এনে যখনই এখানে ফেলানো গেল, তখন গর্তটা ওখানে তৈরি হলো, আর এখান থেকে একটা গর্ত ভরাট হয়ে গেল। প্লাস মানেই গর্ত, প্লাস মানেই ইলেকট্রনের অভাব। আমরা কোনো একটা জায়গা দেখবো যে প্লাস চার্জকে হোল বলতেছি বা গর্ত বলতেছি, আমরা পড়তে গেলে প্লাস চার্জকে কোনো কোনো জায়গায় আমরা হোলও বলবো, ইলেকট্রনের অভাব বলবো, যে ওখানে এসে ইলেকট্রনটা পড়লে হোলটা ফিল আপ হবে। ক্লিয়ার? তো ব্যাপারটা ওরকম। তো এই জন্য আমরা বলতেছি কি, যে বিদ্যুৎ প্রবাহের যে দিক সেটা আমরা শুরুতে ভুল ধরে ফেলছি, এই গর্ত প্রবাহের দিকটাকেই আমরা বিদ্যুৎ প্রবাহের দিক ধরে ফেলছি, মাটি প্রবাহের দিকটাকে আমরা পরে বুঝতে পারছি। এই জন্য কথাটা হচ্ছে যে ইলেকট্রন প্রবাহের দিক যেদিকে, বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিকটা তার বিপরীত দিকে। প্রচলিত দিক কথাটা বলতেছে কিন্তু প্রচলন হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা অরিজিনাল কথা না, অরিজিনাল কথা ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ, কিন্তু আমরা বলতেছি ইলেকট্রনের প্রবাহটা যে দিক থেকে হবে, বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিকটা তার অপোজিট দিকে হবে। এটা একটা 2 মার্কের কোশ্চেন হতে পারে যে বিদ্যুৎ প্রবাহের দিক
ইলেকট্রন প্রবাহের দিকের বিপরীত ব্যাখ্যা করো। এখন ব্যাখ্যাটা তুমি তোমার মতো যদি বুঝে করতে পারো ইজিলি করা যায়, না হলে পড়তে হবে। এখন তুমি যদি বলো যে হ্যাঁ আমরা তুলনামূলক যেটা পজিটিভ সেটাকে উচ্চ বিভব ধরি, তুলনামূলক যেটা নেগেটিভ সেটাকে, এখন স্যার দুইটা নেগেটিভের মধ্যেও কিন্তু উচ্চ নিম্ন হতে পারে, যেটা বেশি নেগেটিভ সে নিম্ন, আর যে কম নেগেটিভ সে পজিটিভ। শিওর, সব কয়টাই দেখাও। তো আমরা যদি এটা চিন্তা করি, ধরো সাপোজ এই এ, ধরো এখানে মানে বোঝার সুবিধার্থে আমি ইলেকট্রনকে এভাবে দিয়েই চিন্তা করতেছি। ধরো এখানে 3 3 6 আর 3 9টা অতিরিক্ত ইলেকট্রন আছে, আর এখানে 1 2 3 4 5 6টা অতিরিক্ত ইলেকট্রন আছে, মানে স্বাভাবিক অবস্থা থেকে 6টা অতিরিক্ত ইলেকট্রন, এখানে স্বাভাবিক অবস্থা থেকে 9টা অতিরিক্ত ইলেকট্রন। এখন হ্যাঁ এদের এটা এ এটা বি, এখন দেখো তুলনামূলক নেগেটিভ কম কে, এ না, তাহলে এ এখন পজিটিভ, আর তুলনামূলক এ বেশি নেগেটিভ না, তাহলে এ নেগেটিভ। যে প্লাস সে উচ্চ বিভব, যে প্লাস সে উচ্চ বিভব, আর যে মাইনাস সে নিম্ন বিভব। ব্যাস, সহজ কথা। আবার দুইটা পজিটিভের মধ্যেও চিন্তা করতে পারো, এই যে ধরো এখানে 3টা 4টা 5টা 4টা 5টা 6টা 7টা 8টা দিলাম, ধরো একই সাইজ কিন্তু সমান চিন্তা করতে হবে। সাইজ সমান না হলে আবার ওই যে আমাদের সেই ভি এর সূত্র যেতে হবে, ভি ইকুয়াল কে কিউ বাই আর, মনে আছে? হ্যাঁ, যার বিভব বেশি সে উচ্চ বিভব। কথা ক্লিয়ার? আচ্ছা, আর চার্জ যদি নেগেটিভ হয় তাহলে বিভবও তার নেগেটিভই হবে, আর চার্জ যদি পজিটিভ হয় বিভব পজিটিভ হবে। তো এখন এখানে দেখো, খেয়াল করো, এই যে এখানে তুমি 4টা চিন্তা করো, এই যে এখানে 8টা ইলেকট্রনের অভাব, এখানে 4টা ইলেকট্রনের অভাব, তাহলে তখন তো তুমি কি বলবা? তখন তুমি বলবা যে তুলনামূলক এ বেশি পজিটিভ, তুলনামূলক এ নেগেটিভ, তাহলে এ উচ্চ বিভব ও নিম্ন বিভব। ব্যাস, এখন তুমি এখানে কানেকশন দিলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন। ওকে, তাহলে প্রশ্নটা কি হবে? যে বিদ্যুৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক বিপরীত, ব্যাখ্যা করো। তখন তুমি বলবা যে অমুক উচ্চ বিভব তমুক নিম্ন বিভব। তো নিম্ন বিভব মানে হচ্ছে সেখানে ইলেকট্রন বেশি তুলনামূলক, আর যেখানে উচ্চ বিভব সেখানে তুলনামূলক ইলেকট্রন কম। তো সংযোগ দিলে বেশি ইলেকট্রনের জায়গা থেকে কম ইলেকট্রনের জায়গায় ইলেকট্রন প্রবাহিত হবে, কিন্তু মনে হবে যে আসলে যেখান থেকে ইলেকট্রন আসছে ওখানে ইলেকট্রনের অভাব, মানে প্লাস চার্জ তৈরি হচ্ছে। আমরা শুরুতে প্লাস চার্জের দিকটাকেই বিদ্যুৎ প্রবাহ ধরছি, এই জন্য প্রচলিত দিকটা প্লাসের দিকে, মানে প্লাস থেকে মাইনাসের দিকে, আর ইলেকট্রন প্রবাহের দিকটা মাইনাস থেকে প্লাসের দিকে। ব্যাস, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একই সাথে এখানে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ, আর ইলেকট্রন প্রবাহের দিকের বিপরীত দিকে আমরা সবসময় বিদ্যুৎ প্রবাহের দিকটা ধরে সবকিছু করব। মানে অঙ্ক করতে গেলে আমরা সব সময় প্লাস থেকে মাইনাসের দিকেই, হ্যাঁ, অঙ্ক করার সময় সব সময় হলো প্লাস থেকে মাইনাসের দিকে, তাতে কোনো সমস্যা হবে না, কারণ গর্ত একদিকে যাওয়া আর মাটি আরেক দিকে যাওয়া, কত দুইটার অর্থ একই। আচ্ছা, তাহলে মুছে ফেললাম আমরা। তাহলে চলতড়িতের বেসিক কথাটা আমরা ধরে ফেলছি যে এক জায়গায় বেশি হবে চার্জের ঘনত্ব, মানে বিভব। কথাটাকে বইয়ের ভাষায় আমরা যেটা বলি সেটা বিভব,
কিন্তু আমরা নিজেদের প্রয়োজনে চার্জের ঘনত্ব বলেও কথাটাকে ব্যবহার করতে পারি। চার্জের ঘনত্ব বেশি মানে বিভব বেশি, চার্জের ঘনত্ব কম। স্যার দুই জায়গায় চার্জের ঘনত্ব সমান, তাহলে কি ইলেকট্রন প্রবাহিত হবে? না, ইলেকট্রন প্রবাহিত হবে না। স্যার এক জায়গায় পানির উচ্চতা বেশি, আরেক জায়গায় পানির উচ্চতা কম, তবেই না পানি যাবে। কিন্তু পানির উচ্চতা এক জায়গায় যা, আরেক জায়গায়ও তাই, দুই জায়গায় উচ্চতা সমান হলে পানি গড়াবে না তো। তো ইলেকট্রন দৌড় দেওয়ার জন্য এক জায়গায় বেশি ইলেকট্রনের ঘনত্ব হতে হবে, আরেক জায়গায় কম ইলেকট্রনের ঘনত্ব হতে হবে, তবে ইলেকট্রন প্রবাহিত হবে। যতক্ষণ পর্যন্ত এই পার্থক্য বজায় থাকবে ততক্ষণ পর্যন্তই তড়িৎ প্রবাহিত হবে। পার্থক্য না থাকলে, তাহলে পার্থক্যটা কিসের পার্থক্য? দেখো এক জায়গায় ইলেকট্রন 10টা, আরেক জায়গায় ইলেকট্রন 5টা, তাও ইলেকট্রন নাও প্রবাহিত হতে পারে। কেন? কারণ দুই জায়গায় ইলেকট্রনের ঘনত্ব সেম। তাহলে এটাকে আমরা কি নামে রাখবো? বিভব। বিভব স্থির তড়িতে আমরা বিভবটাকে পড়ে আসছি, ভি ইকুয়াল কে কিউ বাই আর, অথবা ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। দুইটা সূত্র ছিল, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে কৃত কাজ হয়, তাই না, যে পরিমাণ কাজ সম্পন্ন হয়। তবে কথা একটা বাকি থেকে যায়, কাজটা অবশ্যই কি করতে হবে? এক্সটার্নাল এজেন্ট দ্বারা হতে হবে, মানে আমাকে টেনে আনতে হবে। হ্যাঁ, তখন আমি যে পরিমাণ কাজ করে এনে ওখানে রাখবো, সেই পরিমাণ শক্তি ওর মধ্যে জমা হবে, অতটুকু কাজ হবে, ওটাই বিভব। যাই হোক, ওটা আমরা স্থির তড়িতে শিখছি। কিন্তু এখানে আমরা বিভবটা বলতে বুঝাচ্ছি ওই একই সূত্র, একই কথা, কিন্তু কথা হচ্ছে যে কত অল্প জায়গায় কত বেশি চার্জ, ঘনত্ব ততই বেশি। এখন যতক্ষণ পর্যন্ত দুইজনের বিভব সমান না হবে ততক্ষণ পর্যন্ত তড়িৎ চলতে থাকবে। বিভব সমান হয়ে গেলে, পার্থক্য না থাকলে, হ্যাঁ, তাহলে তড়িৎ প্রবাহ হতে হলে মূল শর্ত পার্থক্য থাকতে হবে, পার্থক্য না থাকলে প্রবাহিত হবে না। ক্লিয়ার? তাহলে এবার আমরা প্রথমে তড়িৎ প্রবাহ কাকে বলে সেটা শিখবো, সংজ্ঞা। ধরো এটা একটা পরিবাহী, যার ভিতর দিয়ে কারেন্ট বা ইলেকট্রন যেতে পারে। এই যে যে গোল্লাটা বড় করে আঁকছি, এটাকে বলে প্রস্থচ্ছেদ, এটাকে বলে প্রস্থচ্ছেদ। আচ্ছা, তো এটা হচ্ছে আসলে মূলত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা যায়। এই গোলটা, এই এরিয়াটা হচ্ছে ক্ষেত্রফল, এই এরিয়াটা হচ্ছে একটা ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মোটা চিকন হওয়াতেও একটা বিষয় আছে। মোটাটার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া আর চিকনটার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া দুইটা কিন্তু সেম না। ধরো এইটা আরেকটু চিকন, এটার ক্ষেত্রফল কম, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ, তাহলে একটা বেশি একটা কম। আচ্ছা, এখন তুমি এই প্রান্তে ধরো দিছো হচ্ছে 10 ভোল্ট, এটা এ প্রান্ত, আরেক প্রান্তে দিছো 2 ভোল্ট, এটা বি প্রান্ত। বলো তো কে পজিটিভ কে নেগেটিভ? এ প্রান্ত পজিটিভ না বি প্রান্ত পজিটিভ? হ্যাঁ অবশ্যই, এটা পজিটিভ প্রান্ত, কারণ এটার উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এটা নেগেটিভ। বুঝে গেছি? এখন পার্থক্য কত এদের মধ্যে? 8 ভোল্ট। আচ্ছা, তুমি এই একই কাজ এখানে করলা 10 ভোল্ট, এখানে করলা 8 ভোল্ট, এখানে করলা 0 ভোল্ট, তাহলে এখন বলো এদের পার্থক্য কত? সেম তো, পার্থক্য তো 8 ভোল্ট। এটার পার্থক্য 8 ভোল্ট, এটারও 8 ভোল্ট। তাহলে এখন এটার রাস্তাটা একটু ছোট আর এটার রাস্তাটা একটু বড়। তাহলে ধরো আমি ধরলাম যে এই পাশ থেকে ওই পাশে টি সময়ে কিউ চার্জ এক পাশ থেকে আরেক পাশে যায়। এখন তো চার্জের প্রবাহ শুরু হবে নাকি? এখন চার্জের প্রবাহ শুরু হবে। তাহলে টি সময়ে কিউ চার্জ এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে একক সময় কিউ
বাই টি চার্জ এক পাশ থেকে আরেক পাশে যাবে। মানে আমি বললাম কি এই দুই পাশের বিভবের পার্থক্য আছে, এখন সংযোগটা যেই সম্পন্ন করব সেই এক পাশ থেকে আরেক পাশে চার্জ প্রবাহিত হতে শুরু করবে। ধরলাম যে টি সময় কিউ পরিমাণ চার্জ এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে একক সময় যাবে কিউ বাই টি। তাহলে এই একক সময়ে যে চার্জটা প্রবাহিত হয় সেটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ। দেখো এই যে তড়িৎ প্রবাহটা হচ্ছে, এই তড়িৎ প্রবাহটা তো আই ইকুয়াল কিউ বাই টি। মানে আমি বলতেছি কি উপরে হচ্ছে চার্জের একক কুলম্ব, নিচে সময়ের একক সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি কুলম্ব পার সেকেন্ড। তাহলে এটা কি আসলে একসাথে বলে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার হ্যাঁ এ, বড় হাতের এ, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বলতে আমরা কি বুঝতেছি, বলতে বুঝতেছি যে কুলম্ব পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে যত কুলম্ব চার্জ এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যায় সেটাকেই বলা হয় তার তড়িৎ প্রবাহ। এখন বলো এই তারের তড়িৎ প্রবাহ আর এই তারের তড়িৎ প্রবাহ কি সেম হবে? না। ঘটনা হচ্ছে এই তারের ভিতরে একটু বাধা বেশি, এই তারের মধ্যে একটু বাধা বেশি, এই তারের মধ্যে একটু বাধা কম। কারণ এটাই বাধা বেশি কেন, এটা কি করবে, এটার ভিতরে যেতে গেলে ধাক্কাটা বেশি খাবে, কিন্তু এটার ভিতর দিয়ে স্মুথলি যাবে আরেকটু ওটার থেকে, তাহলে এটার বাধা কম। তো এই বাধাটাকে কারেন্টের এই যে হিসাব টিসাব করি এটার এটার ভাষা হচ্ছে রোধ। এটার ভাষা হচ্ছে রোধ। হ্যাঁ আমরা এটাকে রোধ হিসাবে বলবো, যে রোধ কম রোধ বেশি বাধা। আচ্ছা, তো এখন ধরো হচ্ছে কি এটার বাধাটা একটু বেশি, এটার বাধাটা একটু কম, তাহলে বাধা কম হইলে তো কারেন্ট একটু বেশি যাবে। তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট একটু বেশি যাবে, প্রতি সেকেন্ডে বেশি কুলম্ব চার্জ যাবে, কিন্তু এটার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে তুলনামূলক ওর থেকে কম যাবে, কারণ এটা বাধা একটু বেশি। হ্যাঁ এখানে প্রবাহ কম তুলনামূলক, আর এখানে তুলনামূলক প্রবাহটা বেশি, কারণ বাধা যে কম। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এখান থেকে যে জিনিসটা ক্লিয়ার হইতে পারতেছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কি হবে। তড়িৎ প্রবাহের সংজ্ঞা লেখো। একটা কথা বলে নেই, তাপমাত্রা চেঞ্জ হলে এই তারের মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহ চেঞ্জ হতে পারে, কারণ তাপমাত্রা বাড়লে অণুগুলোর কম্পন বেড়ে যেতে পারে, তাতে ধাক্কাটা আগের থেকে বেশি লাগতে পারে। এই জন্য আমরা তাপমাত্রাটাকে নির্দিষ্ট রেখে চিন্তা করব, নির্দিষ্ট তাপমাত্রায়। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ বলে। ওই পরিবাহীর কেন বলতেছেন স্যার? কারণ পরিবাহী আলাদা হইলে প্রবাহ আলাদা হইতে পারে, কারণ সব পরিবাহীর মধ্যে বাধা সেম না।
বুঝে গেছে কথাটা? আচ্ছা, তাহলে আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কি আসলে মুখস্থ রাখতে হবে নাকি এখান থেকে বলা যাবে? যে কুলম্ব পার সেকেন্ড থেকে সংজ্ঞাটা বলা যাবে যে প্রতি সেকেন্ডে যত কুলম্ব চার্জ এর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যায় সেটাই ওই তার তড়িৎ প্রবাহ। প্রতি সেকেন্ডে যত কুলম্ব চার্জ এর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যায় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। কুলম্ব পার সেকেন্ড মানেই হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো 1 অ্যাম্পিয়ার কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ সংখ্যা, পরীক্ষায় খুব আসে। 1 অ্যাম্পিয়ার কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন তাকে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলা হবে। এখন এখানে আমি 1 অ্যাম্পিয়ার না বলে 10 অ্যাম্পিয়ার বলতে পারতাম। হ্যাঁ, প্রতি সেকেন্ডেই কিন্তু, কারণ পার সেকেন্ড তো, পার সেকেন্ড তো আর চেঞ্জ হচ্ছে না, তার মানে 10 কুলম্ব পার সেকেন্ড, তার মানে ওটার থেকে এটার প্রবাহ 10 গুণ। এই প্রতি সেকেন্ডে 1 কুলম্ব চার্জ এক পাশ থেকে আরেক পাশে নিচ্ছে, আর এ প্রতি সেকেন্ডে 10 কুলম্ব চার্জকে এক পাশ থেকে আরেক পাশে নিচ্ছে। স্যার, এই দুইটা ঘটনার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কি, এটার স্পিড অনেক বেশি, ওটার স্পিড অনেক কম। এটা পার সেকেন্ডে 10 কুলম্ব চার্জকে প্রবাহিত করতেছে, এটা পার সেকেন্ডে 1 কুলম্ব চার্জকে প্রবাহিত করছে। স্যার, তাহলে এই ঘটনা ঘটার জন্য কি হতে হবে? এই ঘটনা ঘটার জন্য পার্থক্য কম থাকতে হবে, আর এই ঘটনা ঘটার জন্য দুই পাশের পার্থক্য অনেক বেশি থাকতে হবে। আবার স্যার, রোধের একটা ব্যাপার আছে। পরিবাহী যে, পরিবাহীর বাধা যদি কম থাকে তাও স্পিডটা বেশি হতে পারে, আর বাধা যদি বেশি থাকে স্পিডটা তো কমে যাবে। তাহলে পরিবাহীর রোধ বা পরিবাহীর বাধাটা একটা ফ্যাক্টর, শুধুমাত্র দুই প্রান্তের পার্থক্যটাই, হ্যাঁ ক্লিয়ার, দুই প্রান্তের পার্থক্যটাই একদম ফ্যাক্টর না, এর পরিবাহীর ভিতরে কতটুকু বাধা আছে সেটাও একটা ফ্যাক্টর। কি বলো? তাহলে আমরা সংজ্ঞাটাও দিতে পারবো যে 10 অ্যাম্পিয়ার কাকে বলে, 1 অ্যাম্পিয়ার কাকে বলে। চলো এরপরে আগাই। তো এরপরে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা বইয়ে এই জিনিসটা পড়তে পারবো, একটু এসএসসি তে এটার আলোচনা একটু কম। সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। তো তোমার এই বছর যে 10-এ 11 নম্বর অধ্যায় থেকে পরিবাহী কাকে বলে উদাহরণ, অপরিবাহী কাকে বলে উদাহরণ, আর অর্ধপরিবাহী কাকে বলে উদাহরণ, এই জিনিসটা দরকার। কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক পড়া আছে, পরিবাহী নিয়ে পড়া, অর্ধপরিবাহী নিয়ে পড়া, কেন সে পরিবাহী, কেন সে অর্ধপরিবাহী, কেন সে অপরিবাহী, এটা নিয়েও কথা আছে। তো আমরা হয়েছে কি, একটা জায়গায় প্লাস আর একটা জায়গায় মাইনাস কানেকশন দিলেই তো ইলেকট্রন প্রবাহ হবে মাইনাস থেকে প্লাসের দিকে, আর প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রবাহ হবে। তো এখন ঘটনা হচ্ছে কি, যে এই যে তড়িৎ প্রবাহের কথাটা আমরা বলতেছি, এখানে এই মাঝখানে যেটা ব্যবহার করছি সেটার ভিতর দিয়ে যেতে গেলে তো একটা বাধা হবে, যেটাকে আমরা বলি রোধ। তো এখন এই রোধটা যদি অনেক বেশি হয় তাহলে এটা ভিতর দিয়ে যেতে পারবে না। আর রোধ বেশি হয় কার? যেগুলো ধরো প্লাস্টিক, কাঠ, শুকনা কাঠ, হ্যাঁ, এগুলোর ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে না। কেন? কারণ হচ্ছে এগুলোর ভিতরে যে পরমাণুগুলো থাকে তাদের বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রন গুলো, এগুলো খুব খুব শক্তভাবে কেন্দ্রের আকর্ষণে বাইরের শক্তি স্তরে লেগে থাকে, ছোটে না। আর যেগুলো ধাতু, হ্যাঁ, তাদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলো খুব সহজেই তারা ছেড়ে দিতে পারে। তো ধাতু পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থেকে শেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলোকে প্রায় মুক্তই করে দেয়। শেষ শক্তি স্তরের ইলেকট্রন পুরো দণ্ড ভরে যাওয়া আসা করতে পারে। তো তখন বাইরে থেকে একটা ইলেকট্রন এসে যদি ধাক্কা দেয় তাহলে মাত্র থেকে আরেকটা ইলেকট্রন সামনে পড়ে যাবে। অনেকগুলো মার্বেল এরকম সাজানো আছে, একটা মার্বেল এই পাশ থেকে ধাক্কা দিলে সামনের একটা মার্বেল পড়ে যাবে না? তো ঠিক তাই ধাতুর ভিতরে এরকম অনেক মুক্ত ইলেকট্রন আছে।
তো এই পাশ থেকে একটা ইলেকট্রন এসে যেই ধাক্কা মারবে ধাতুর মধ্যে, এখানে ধাতুর মধ্যে, তখন এই ধাতুর এই মাথা থেকে একটা ইলেকট্রন ওই যেখানে অভাব সেখানে পড়ে যাবে। বুঝে গেছে কথাটা? তো ধাতুর মধ্যে এরকম মুক্ত ইলেকট্রন থাকার কারণে বা ধাতুর বাইরের শক্তি স্তর যেটা, সেখানে ইলেকট্রন গুলো অত বেশি আকৃষ্ট থাকে না, সহজেই ছেড়ে দিতে পারে। তো এই জন্য ধাতু বিদ্যুৎ সুপরিবাহী। একমাত্র অধাতু গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু কার্বনেরই একটা রূপ। তো কার্বন কয়লা হিসাবে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। কার্বন কিন্তু আবার ডায়মন্ডও, কবে যেন বলছিলাম, কার্বন কিন্তু আবার ডায়মন্ড, মানে কার্বনই কয়লা, কার্বনই হীরা। বুঝতেছো ব্যাপারটা? যে এত কালো সে আবার এত উজ্জ্বল। হ্যাঁ, তো এটা আসলে দীর্ঘদিন প্রাকৃতিক পরিবেশে তাপ চাপের প্রভাবে ডায়মন্ড হয়ে যেতে পারে। কয়লাও মানে মাটির অনেক নিচে থাকতে হবে, তাপ চাপের একটা ব্যাপার আছে, অনেক বছরের একটা ব্যাপার আছে, তখন সেটা ডায়মন্ডের স্ট্রাকচার হয়ে যাবে। মানে কার্বন কিভাবে জোড়া লাগছে তার উপরে নির্ভর করে হবে সে ডায়মন্ড নাকি কয়লা। বুঝলেন বিষয়টা? কার্বনের জোড়া লাগার উপরে নির্ভর করবে সে কতটা আলো মানে প্রতিসরণ করতে পারবে। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, তো এখন কার্বন যদি গ্রাফাইট চেহারায় থাকে তবে তার মুক্ত ইলেকট্রন থাকতে পারে, তার তো মুক্ত ইলেকট্রন থাকে, তখন সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তার মানে সব ধাতু বিদ্যুৎ সুপরিবাহী, পরিবাহী। তাহলে যারা ইলেকট্রন পরিবহন করতে পারে তারা হচ্ছে পরিবাহী। যারা ইলেকট্রন পরিবহন করতে টোটালি পারে না, মানে শেষ শক্তি স্তরে, মানে ওদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনই নাই, সব ইলেকট্রন শক্তভাবে আটকে আছে, তো তখন এই পাশে একটা বিদ্যুৎ, ওই পাশে একটা বিদ্যুতের সংযোগ দিলে, ধরো এই পাশে প্লাস ওই পাশে মাইনাস, এই ব্যাসটা হচ্ছে কানেক্টর, পরিবাহী। এখন সে তো পরিবাহী হিসাবে ভালো না, তার ভিতর দিয়ে তো অনেক বাধা, এই বাধা অতিক্রম করে ইলেকট্রন ওই পাশে যেতে পারবে না। তার মানে এর রোধ সর্বোচ্চ লেভেলের, অনেক লেভেলের রোধ। হ্যাঁ, ধরো আকাশের বিদ্যুৎ চমকাইলে সেই বিদ্যুৎ চমকানি থেকে যে বিদ্যুৎটা মাটি পর্যন্ত নেমে আসে, সেখানেও তো স্যার কোনো পরিবাহী দিয়ে মাটি থেকে আকাশ পর্যন্ত কানেক্টেড না, তাও কিন্তু নেমে আসে, সে বাতাসকে চার্জিত করে বাতাসের ভিতর দিয়ে নেমে আসে। তো সেখানেও তার একটা পরিবহনের জন্য কোন একটা মাধ্যম দরকার হয়। তো সেখানে বাতাসের যে রোধ সেটাকে অতিক্রম করার মতো পার্থক্য তারা তৈরি করে ফেলে, অনেক পার্থক্য হয় তাদের মধ্যে, তখন তারা ওই পার্থক্য ভেদ করে ঠিকই চলে আসতে পারে। কিন্তু তুমি তো এখানে ধরো দুই প্রান্তে যে পার্থক্য দিবা তাতে এই পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট যেতে পারবে না, তার মানে সেটা হয়ে যাবে অপরিবাহী। তাহলে যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, যাদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন খুব দৃঢ়ভাবে নিউক্লিয়াসের সাথে আটকায় থাকে, মানে শক্তি স্তরে আটকায় থাকে, তারা অপরিবাহী। আর যারা অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী খুব একটা দারুণ জিনিস। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স এই যে এই পর্যন্ত আগায় আসছে, মানে ডিভাইস গুলো ছোট থেকে ছোট হয়ে গেছে। আগে টিভি ছিল বড় এরকম, পিছনে এরকম পিকচার টিউব, সেই পিকচার টিউব ছোট হয়ে টিভি হয়ে গেছে স্লিম, একদম ফ্ল্যাট। তো এই যে অবদান, এটার পিছনে অবদান হচ্ছে অর্ধ পরিবাহী। মানে আমাদের ওই মোটা টিভি থেকে ফ্ল্যাট টিভি চলে আসায় অবদান কার? অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী খুবই উপকারী একটা জিনিস। আমরা যেদিন বুঝতে পারছি যে এটা দিয়ে এই কাজটা করা যাবে, সেদিন বিজ্ঞান বা ইলেকট্রনিক্স চরম দৌড় দিছে, বিশাল এক লাভ। কেন? কারণ হচ্ছে কি, ধরো ইলেকট্রনিক্স এর এই আগানোর পিছনে দায়ী হচ্ছে একটা ছোট্ট বোর্ডের উপরে আমরা অনেকগুলো সার্কিট বসাইতে পারি। এই অবদানটা মানে এই যে ইসের জন্য, অর্ধ পরিবাহীর জন্য। তো সিলিকন, মানে যাদের যোজনী সাধারণত 4, সে শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে অর্ধ পরিবাহী। মানে এরা পুরোপুরি পরিবাহীও না, পুরোপুরি অপরিবাহীও না। অর্ধ পরিবাহী বলতে ওদের মধ্যে সিলিকনের সাথে বা জার্মেনিয়ামের সাথে ভেজাল মিশাতে হবে। কি মিশাতে হবে? ভেজাল। ভেজাল মানে ধরো 5 যোজনীওয়ালা অথবা 3 যোজনীওয়ালা, মানে সিলিকনের, জার্মেনিয়াম, এদের যোজনী তো 4, এখন এর সাথে আমি ভেজাল মিশাবো, হয় 3 যোজনীওয়ালা ভেজাল, না হলে 5 যোজনীওয়ালা ভেজাল। এই ভেজাল মিশায়ে এটাকে বলে
ভালো ভাষায় হচ্ছে ডোপিং, ডোপিং করব। হ্যাঁ, ওই যে বলে না ডোপ টেস্ট, তো এর মধ্যে আমরা ভেজাল মিশাবো, ডোপিং করব। তো এখন ডোপিং করব কি, হয় 3 যোজি ডোপিং করব, নাইলে 5 যোজি ডোপিং করব। কার সাথে? সিলিকনের সাথে বা জার্মেনিয়ামের সাথে, যারা 4 যোজি। তো 4 যোজির সাথে যখন 3 যোজি বা 5 যোজি ডোপিং করব, তখন সে একটা অর্ধ পরিবাহীতে পরিণত হবে। তো অর্ধ পরিবাহী আমরা যখন লাস্টের অধ্যায় 13 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব, সেখানে অর্ধ পরিবাহী নিয়ে আমরা আরো ডিটেলস বলবো। এখন এখানে আমাদের অর্ধ পরিবাহী সংজ্ঞাটা দরকার, এই জন্য এখানে অল্পতে ছেড়ে দিচ্ছি। অর্ধ পরিবাহী কি করতেছে, ওই ডোপিং করার পরে সে মোটামুটি খুবই সামান্য মাত্রার পরিবহন করতে পারে। বুঝে গেছে কথাটা? মানে হয়েছে কি জানো, ওই যে পানি ভালো, পানির প্রবাহ ভালো, কিন্তু অতিরিক্ত প্রবাহ কিন্তু বন্যার সৃষ্টি করে ফেলে। বুঝে গেছে ব্যাপারটা? হ্যাঁ, মানে সবকিছুই ভালো, অতিরিক্ত ভালো না, ব্যাপারটা তাই। তো এখন পানির প্রবাহ দরকার আছে, কিন্তু অতিরিক্ত প্রবাহ হইলে তো বাড়িঘরের পানি ঢুকে যাবে। তো ঠিক ওরকম কারেন্টের ফ্লো ঠিক আছে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করারও একটা ব্যাপার থাকতে হবে। তো অর্ধ পরিবাহী ওই কাজটা করে, এটাকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা আছে, লাগামটা ধরে ফেলতে পারে, যে ব্যাপারটা আমি ইচ্ছা মতো এটাকে ব্যবহার করার মতো একটা উপায় তৈরি করতে পারি অর্ধ পরিবাহী দিয়ে। হ্যাঁ, মানে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে সেটাকে আমরা নির্ধারণ করে দিতে পারি অর্ধ পরিবাহী দিয়ে। যাই হোক, অর্ধ পরিবাহী কি, পরিবাহী থেকে কম কিন্তু অপরিবাহী থেকে বেশি তড়িৎ পরিবহন করে। তো চতুর্যোজি মৌলের সাথে ভেজাল মিশিয়ে, ত্রিযোজি বা পঞ্চযোজি ভেজাল মিশিয়ে অর্ধ পরিবাহী তৈরি করা হয়। তাহলে এখান থেকে কি টপিক, পরিবাহী কাকে বলে, অপরিবাহী কাকে বলে, অর্ধ পরিবাহী কাকে বলে, উদাহরণ পড়ে নিবা, বইতেও আছে। হ্যাঁ, একদম আমি তো বুঝিয়ে দিলাম, এখন রিডিং পড়লেই বুঝতে পারবা, ব্যাস। তাহলে আমরা পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী সম্পর্কে জানলাম। খালি খাতা লিখে রাখো, পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী, তিনটা জিনিস পড়তে হবে। বই থেকে একবার রিডিং দিবা, পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী নিয়ে একটা টপিক আছে বইয়ে, যেটা একবার রিডিং দিবা, আর আমরা শীট থেকে সংজ্ঞাগুলো পড়ে নিব। আচ্ছা, গেল। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র অটোমেটিক আমরা শিখেই ফেলছি, কিন্তু খালি জাস্ট বলা বাকি। কি বলা বাকি? বলা বাকি হচ্ছে কি, এই যে যে পরিবাহীটা আমরা দেখলাম একটু আগে, এই পরিবাহীর এই প্রান্ত যদি এ হয় আর এই প্রান্ত যদি বি হয়, এখন এই প্রান্ত যদি আমি পজিটিভকে কানেক্ট করি আর এই প্রান্ত যদি আমি নেগেটিভকে কানেক্ট করি, তাহলে এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন এই পজিটিভের বিভব, এই পজিটিভ প্রান্তের বিভব যদি ভি এ হয়, নেগেটিভ প্রান্তের বিভব যদি ভি ভি হয়, তাহলে তোমার যে বিভবের পার্থক্য ভি, সেটা ভি ইকুয়াল ভি এ মাইনাস ভিভি, কারণ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বিয়োগ করছি, এটা হচ্ছে বিভবের পার্থক্য। বিভবের পার্থক্য। এখন ঘটনা হচ্ছে কি, তুমি সাপোজ চিন্তা করো এখানে 10 ভোল্ট আর এখানে 0 ভোল্ট, পার্থক্য কত? 10। ধরো সাপোজ এখানে 20 ভোল্ট, এখানে 10 ভোল্ট, পার্থক্য কত? আগের বারও যে প্রবাহ ছিল এখনো সেই প্রবাহই হবে, কারণ পার্থক্য সেম। কিন্তু আমি যদি এখানে 0 ভোল্ট করে দেই, পার্থক্য এবার কি বেশি, তাহলে এখন প্রবাহ বেশি হবে। তো ওহম ঠিক ওই কথাটাই বলছে, যে এই আই মানে বিদ্যুৎ প্রবাহ যে আই, এটা সমানুপাতিক কার, ভি এর। এটাই ওহম বলছে, যে বিভব পার্থক্য আপনি যত বেশি রাখবেন প্রবাহ তত বেশি হবে। তবে তবে শুধু বিভব পার্থক্যের উপরে নির্ভর আরো দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে এই পরিবাহীর তাপমাত্রা, কারণ আমি তো বলছি তাপমাত্রা বাড়লে অণুগুলোর কম্পন বাড়বে, ফলে বাধাটাও একটু বেশি পাবে। তো এখন তখন তো রোধ, রোধ বাধা, বাধা বেশি হলে প্রবাহ কম, ব্যাস তাই। তার মানে শুধু ভি এর উপরে না, আর এর উপরেও নির্ভর করে, মানে রোধটাকে আমরা আর বলবো রেজিস্ট্যান্স।
রোধটাকে আমরা আর বলবো। তো এখন সেখানে তুমি ওহমের সূত্রে পাচ্ছ আই সমানুপাতিক ভি। এখন সমানুপাতিক চিহ্ন তুলে দিলে তো এখানে একটা ধ্রুবক আসার কথা, এখানে একটা ধ্রুবক আসার কথা, বুঝছো? তো এই ধ্রুবক কিন্তু ভি। এখন একটু বাড়তি কথা বলি, এমসিকিউতে মাঝে মাঝে কথাটা আসে, এই ধ্রুবকটা কিন্তু আসলে জি দেয়, জি ইন্টু ভি। এই জিটাকে বলা হয় পরিবাহিতা, পরিবাহিতা, এই জিটাকে বলা হয় পরিবাহিতা। তো জি হচ্ছে রোধের বিপরীত রাশি, এই আর হচ্ছে রোধ, এই আর হচ্ছে রোধ, রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, মানে মানে যেটা পরিবহন হবে তার উল্টাটা বাধা, আর যেটা বাধা তার উল্টাটা পরিবাহিতা। বুঝে গেছে কথাটা? হ্যাঁ, তো পরিবাহিতার একক, এই পরিবাহিতার একক একটা অবজেক্টিভে আসে, একক হচ্ছে সিমেন্স। পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, লিখে রাখো, জাস্ট এমসিকিউ এর জন্য মাঝে মাঝে আসতে পারে। পরিবাহিতার একক সিমেন্স। পরিবাহিতা কিসের? রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে, রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে। এই যে রোধ, এর উল্টা রাশিটা হচ্ছে পরিবাহিতা। তো তুমি এখানে লিখতে পারো I ইকুয়াল 1/r ইন্টু ভি, 1/r ইন্টু ভি। তার মানে I ইকুয়াল V/r। বুঝে গেছে কথাটা? তো তুমি এখানে যে কাজটা করতে পারতেছো, দেখো এখান থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে আর হচ্ছে রোধ, রোধ যত বেশি আই তত কম, আর ভি যত বেশি আই তত বেশি। তার মানে বিভব পার্থক্যের সমানুপাতিক, রোধের হচ্ছে ব্যস্তানুপাতিক। কারণ দুইটা, আমি প্রথমেই বলছিলাম যে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে বিভব পার্থক্য আর একটা হচ্ছে রোধ। বুঝে গেছে কথাটা? তাহলে ওহমের সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে আই সমানুপাতিক ভি। এটাকে বাংলা বিবৃতিটা কেমন হবে লেখো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় লিখছো কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ তার দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্যের সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বুঝে গেছে কথাটা? ব্যাস, তাহলে ওহমের সূত্রটা আমি বুঝে ফেললাম। তাহলে ওহমের সূত্রটা বাংলা বিবৃতি আসলে ওটা লিখবো, আর ব্যাখ্যা চাইলে এই যে যতটুকু শিখলাম এই ব্যাখ্যাটুকু আমি দিয়ে দিতে পারি। যে একটা ওই যে পরিবাহী, এই পরিবাহীর এক প্রান্ত হচ্ছে বিভব ভিএ, আরেক প্রান্ত বিভব হচ্ছে ভিভি, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিভি, তাহলে আই সমানুপাতিক ভি। বুঝে গেছে ব্যাপারটা? তাই। আর এখানে বাড়তি কিছু কথা, যে রোধ যেটা আসতেছে এখানে যে সমানুপাতিকটা তুলে দিচ্ছি, সমানুপাতিকটা তুলে এখানে যে ধ্রুবকটা আসছে সেটা আসলে 1/r, সেটা আসলে 1/r। আর 1/r কে আমরা জিও বলতে, আর জি হচ্ছে পরিবাহিতা, তার একক সিমেন্স, আর আর হচ্ছে রোধ, আর হচ্ছে রোধ। ব্যাস, তাহলে ওহমের সূত্রটা আমরা শিখে ফেললাম। এবার এই রোধ সম্পর্কে একটু জানবো। আমরা এখানে তড়িৎ প্রবাহ সম্পর্কে প্রথমে সংজ্ঞাটা শিখে আসছি, যে পার সেকেন্ডে কত কুলম্ব চার্জ এক পাশ থেকে আরেক পাশে প্রবাহিত হচ্ছে। আরেকটা জিনিস শিখছি যে বিভব কি, বিভব হচ্ছে হলো একটা পরিবাহীর কতটুকু চার্জ জমা আছে সেটা বিষয়, যে চার্জ যত বেশি জমা থাকবে বিভব তত বেশি।
ওই যে ভি ইকুয়াল কে কিউ বাই আর, অথবা অসীম দূরত্ব থেকে যে কাজটা করতে হবে 1 কুলম্বকে আনতে। আচ্ছা, আর আরটা কি? আরটা হচ্ছে ওই পরিবাহীর ভিতর দিয়ে কতটুকু বাধা পাচ্ছে। স্যার বাধার হিসাবটা করব কিভাবে? হ্যাঁ, আমরা এখন বাধার হিসাবটা কি করে করব সেটা দেখি একটু, যে কতটুকু বাধা পায়, এই বাধাটা আমি হিসাব করব কি করে। তো আমি যেহেতু জেনে গেছি যে আই সমান ভি বাই আর, যেহেতু এটা জেনে গেছি যে আই সমান ভি বাই আর, তাহলে তো এটাও বলা যায় আর ইকুয়াল ভি বাই আই। তাহলে এখান থেকে তো বাধার হিসাবটা করে ফেলা যায় যে এই আর ইকুয়াল যদি ভি বাই আই হয়, তাহলে তুমি বলতেছো আচ্ছা দেখি তো একটা পরিবাহী নিলাম, ধরে নিলাম যে এই পরিবাহীর এই প্রান্তের নাম হচ্ছে এ, এই প্রান্তের নাম হচ্ছে বি, এই এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভি বি। এখন ধরে নিলাম যে এ পজিটিভ বি নেগেটিভ, তাহলে ভি এ অবশ্যই উচ্চ বিভব আর ভিবি অবশ্যই নিম্ন বিভব। তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? এ থেকে বি এর দিকে, ইলেকট্রন উল্টা দিকে। আচ্ছা, এখন আমি বলতেছি কি, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি এর প্রবাহ হয়, তাহলে ধরে নিলাম আই যদি 1 এম্পিয়ার হতো, যদি আই 1 এম্পিয়ার হতো, এবং এই ভিএ আর ভিবির পার্থক্য যদি 1 হতো, মানে ভিএ মাইনাস ভিবি সমান 1 ভোল্ট। স্যার তাহলে ভিএ কত ভিবি কত সেটা আমি জানি না, সেটা 9-8ও হতে পারে, 10-9ও হতে পারে, 1-2ও হতে পারে, বুঝছো? আবার 0-0 আর -1ও হইতে পারে, বুঝো না এই কথাটা? হ্যাঁ, কারণ এক জায়গায় নেগেটিভ চার্জ আর এক জায়গায় পজিটিভ চার্জ, 0 আর 1 এর পার্থক্য তো 1। তো আমার কথা হচ্ছে পার্থক্য 1 হতে হবে, এই একজন কত আরেকজন কত সেটা বিষয় না, পার্থক্য কত সেটাই বিষয়। হ্যাঁ, তাহলে এখন আমি বলতেছি যে এই এ আর বি প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট, আর তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার। তাহলে আমি যদি এখানে বসাই উপরে 1 নিচেও 1, তাহলে উপরে হচ্ছে ভোল্ট, নিচে হচ্ছে এম্পিয়ার, তাহলে 1 ভোল্ট পার এম্পিয়ার। মানে কথা হচ্ছে কি, কোন একটা পরিবাহীর দুই প্রান্তের পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্যে দিয়ে যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীর যে রোধ হবে সেটাকে আমরা একক বাধা হিসাবে ধরে নিব। আর এই একক বাধার এককটাকে আমরা ধরে নিছি ওহম। ওহমের নাম অনুসারে আমরা ধরে নিছি সেটা ওহম। এটার চিহ্নটা হচ্ছে এইরকম, এটাকে কিন্তু ওমেগা বলে। ওমেগাটা আসলে এইরকম, এইরকম, মানে একটা গোলা, এই গোলার দুই মাথাটা একটু ভিতরের দিকে আর বাইরের মাথাটা একটু এরকম। এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর ওমেগা। ওমেগা দিয়ে আমরা যেটা প্রকাশ করি সেটা হচ্ছে ওহম। মানে এটাকে উচ্চারণ করবো ওহম, যেমন ধরো এ দিয়ে আমরা বুঝাচ্ছিলাম এম্পিয়ার, তো ঠিক সেরকম ওহম দিয়ে আমরা বুঝাবো, এই ওমেগা দিয়ে আমরা বুঝাবো ওহম। বুঝে গেছে কথাটা? তাহলে রোধের একক ওহম, রোধের একক, রোধের একক ওহম। জেরির বাসার মতো দেখতে, টম এন্ড জেরিতে এরকম জেরির একটা বাসা থাকে না? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, তো রোধের একক ওহম। তো এখানে তুমি 1 ওহম বলতে কি বোঝো, সংজ্ঞাটা দিতে পারো? হ্যাঁ, 1 ওহম বলতে কি বোঝো, সংজ্ঞাটা দিতে পারো? এই যে এখান থেকে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তার ভিতর দিয়ে যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীর যে রোধ তাকে 1 ওহম বলা হবে। এখন আমি 1 ওহমের জায়গায় জিজ্ঞেস করবো 10 ওহম কাকে বলে, আমরা একইভাবে সংজ্ঞাটা দিব। দশ ওহম কাকে বলে? তো 10 ওহম কাকে বলে কথাটা যদি আমরা চিন্তা করি যে 10 ওহম কি, তো ঠিক একইভাবে তুমি বলো যে কোনো পরিবাহীর
দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10 হয়, তখন যদি তার ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। এখন তুমি বলো কি স্যার, আচ্ছা আপনি তো বলতেছেন, আমি যদি ধরেন এমন করি যে ধরেন বিভব পার্থক্য 20 আর তার ভিতর দিয়ে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, হ্যাঁ তাহলে তো এটা কেটে ও তাহলে তো 2 অ্যাম্পিয়ার থাকবে। তাহলে আমি এক কাজ করি, উপরে 100 দিই, উপরে 100 দিই, যে দুই প্রান্তের বিভব পার্থক্য 100, তার ভিতর দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে কি স্যার 10 ওহম হবে? হ্যাঁ 10 ওহম হবে। বুঝে গেছে? এখন আমরা তো আর এভাবে না করে একক দিয়ে তুলনা করা সুবিধা, তাই আমরা ভোল্টটাকে ধরো 10 ভোল্ট ধরে নিলাম আর তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার ধরে নিলাম, তখন 10 ভোল্ট পার অ্যাম্পিয়ার, যেটাকে আমরা বলতেছি হচ্ছে 10 ওহম। তাহলে সংখ্যাটা কি বলবো, যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয়, তখন তার ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট চলে, তাহলে ওই পরিবাহীর যে রোধ তাকে 10 ওহম বলে। ক্লিয়ার? পারবো? একটা লিখছো? ঠিক আছে, তাহলে একটা লিখলে বাকিটা তো পারবেই। হ্যাঁ, তাহলে আমরা রোধের সংখ্যাটাও শিখে ফেললাম, ওহমের সূত্রটাও শিখে ফেললাম। এবার দেখো ওহমের সূত্রটা দিয়ে ছোট্ট একটা অঙ্ক করে যাই, হ্যাঁ অ্যাপ্লাই করেই যাই। মানে তোমাকে বলা হচ্ছে যে এই পাশে একটা প্রান্ত এ, এটার বিভব ধরে নাও 10 ভোল্ট, আর এই পাশে আরেকটা প্রান্ত বি, এটার বিভব মনে করো -2 ভোল্ট। এটা +10 ভোল্ট, ওটা -2 ভোল্ট। এখন তোমাকে বলা হলো কি, এদেরকে কানেক্ট করা হয়েছে, এদেরকে কানেক্ট করা হয়েছে, এদেরকে কানেক্ট করা হয়েছে এমন একটা পরিবাহী দিয়ে, এই পরিবাহীর রোধ সাপোজ 2 ওহম। এদেরকে কানেক্ট করা হয়েছে এমন একটা পরিবাহী দিয়ে, এই পরিবাহীর রোধ 2 ওহম। এখন তো এই রোধটা বুঝাতে ধরো এখানে আমি একটু খাঁচকাটা দিয়ে দিলাম যে এটা বাধা। বুঝে গেছে কথাটা? তাহলে এখন এই যে বাধাটা, এখন আমি তোমাকে বললাম আচ্ছা বলো তো তাহলে এখানে তড়িৎ প্রবাহটা এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। এখন তড়িৎ প্রবাহের মান কত? আই কত বলো? আই হচ্ছে 4। আচ্ছা আই ইকুয়াল ভি বাই আর, তাহলে ভি মানে হচ্ছে 10 -2, বুঝছো? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে 12। পার্থক্য কত? 12 ভোল্ট। 10 আর 2 এর পার্থক্য 12, হ্যাঁ -2, তাই না? 10 পর্যন্ত, 10 থেকে 0 পর্যন্তই তো 10, এরপরে আরো -2 এ যাইতে গেলে তো আরো 2, তার মানে 12 ভোল্ট পার্থক্য। তাহলে 12 ভোল্ট পার্থক্য, আর রোধ হচ্ছে 2 ওহম। তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 6 অ্যাম্পিয়ার প্রবাহ, নাকি বলো? গুড। আমরা বিভব পার্থক্য সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবটা বিয়োগ করে দিব, তাহলে বিভব পার্থক্য পেয়ে যাবো। এখন এখানে যদি 0 হইতো তাহলে তো আমি নরমালি 10 ভোল্ট বলতাম, -2টা তো আমি ইচ্ছা করে দিছি যে ব্যাপারটা তুমি ধরতে পারো কিনা। তো একই ভাবে এখানে যদি প্রবাহের মান বলে দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমি এই পরিবাহীর রোধটাও বের করে ফেলতে পারতাম, আর রোধ আর প্রবাহ দেওয়া থাকলে আমি পার্থক্য বের করে ফেলতে পারতাম। কথা ক্লিয়ার? ব্যাস, এটাই হচ্ছে ওহমের সূত্রের অ্যাপ্লাই। এবং এই ওহমের সূত্র সব জায়গায় খাটবে। বিভব পার্থক্যকে রোধ দিয়ে ভাগ দিলে প্রবাহ পাওয়া যাবে। আবার তুমি উল্টা ভাবে বলতে পারো ভি ইকুয়াল কিন্তু আই ইনটু আর। খুব জরুরি কথা, আই কে আর দিয়ে গুণ দিলে বিভবের পার্থক্য পাওয়া যাবে। এটা কিন্তু বিভবের পার্থক্য। ওকে ওকে, এখন এই যে যে রোধ, এই রোধের নির্ভরশীলতা আছে, মানে রোধ কত হবে, বাধাটা কেমন হবে, সেটা কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে। কি কি জিনিসের উপরে নির্ভর করে? প্রথম কথা হচ্ছে কি, এটা তাপমাত্রার উপরে নির্ভর করে। দ্বিতীয় আরেকটা কথা, এটা উপাদানের উপরে নির্ভর করে। উপাদানের উপরে নির্ভর করে মানে ধরো লোহা, সেটা একরকম পরিবাহী, তামা সেটা আরেক রকম পরিবাহী।
সোনা সেটা আরেক রকম পরিবাহী। তার মানে এক একটা ধাতুর পরিবহন ক্ষমতা বা বাধার মান এক এক রকম। বুঝে গেছে কথাটা? তো এখন কথা হচ্ছে কি, আমরা আসলে বাছাই করে নেই যে কোন পরিবাহীটা আমাদের ব্যবহার করলে তুলনামূলক সুবিধা হয়, বাধাটা কম হয়। বাধা কম হলে তো আমরা একটু বেশি প্রবাহ পেতে পারি, কি বলো? আর বাধা বেশি হলে তার অনেক গরম হবে, কারণ কারেন্ট যেতে গেলে, ওর ভিতর দিয়ে বেশি কারেন্ট যেতে গেলে তার অনেক গরম হবে, গরম হয়ে গেলে তার পুড়ে যেতে পারে, আগুন ধরে যেতে পারে, তাই না? তার মানে তুলনামূলক বেশি রোধের জিনিস, হ্যাঁ বেশি রোধের জিনিসও আমাদের দরকার। কেমন? একটা সময়, এখন তো আমরা এলইডি বাল্ব নিয়ে চলতেছি, কিন্তু একটা সময় এলইডি বাল্ব তৈরি করার মতো বুদ্ধিও তখন আমাদের হয় নাই। তখন কিন্তু আমরা ওই তারকে পেঁচায় রোদ বানায় সেটা দিয়ে বাল্ব তৈরি করছি। কিভাবে স্যার? মানে ধরো যত বেশি গরম হবে, যত বেশি গরম হবে তত বেশি তাপ উৎপন্ন হবে, আর তাপ উৎপন্ন হলে ওটা খুব আরো লাইট দিবে। ওই যে ফিলামেন্ট বাল্ব, একটা বাল্ব ছিল সাদা সাদা কালারের, হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা ইসের মাঝখানে একটা কয়েল থাকতো, দুইটা দুইটা এরকম ইসের মাঝখানে একটা কয়েল থাকতো, যে কয়েলটা আগুনের মতো জ্বলে থাকতো, ওটাই আলো দিত। আর ওই বাল্বের রোদ অনেক বেশি, ওতে কারেন্টের খরচ অনেক বেশি ছিল। আমরা তো ওই বাল্ব এখনো ইউজ করি না। আছে ওই বাল্ব এখনো অনেক জায়গায় আছে, কিছু কিছু জায়গায় ওই বাল্ব আছে, খুব কম দামি বাল্ব। হ্যাঁ, একটা কাচের টিউবের মতো, ওটার ভিতরে একটা স্বচ্ছ কাচের টিউব, তার ভিতরে একটা কয়েল, ফিলামেন্ট বাল্ব বলে। ওই বাল্বগুলোর রোদ অনেক বেশি ছিল, যার কারণে রোদের কারণে ওই কয়েল জ্বলে থাকতো, কয়েল জ্বলে। আমরা বৈদ্যুতিক হিটারও তো ব্যবহার করি, এক ধরনের কয়েল থাকে, বিদ্যুৎ দিলে ওই কয়েল গরম হয়ে কয়েল আগুনের মতো জ্বলে, যেটা দিয়ে রান্না বান্না করা যায়, কিন্তু অনেক বিদ্যুৎ খরচ হয়, অনেক বিদ্যুৎ খরচ হয়। এর থেকে সাশ্রয়ী আরো অনেক পদ্ধতি আছে। বুঝে গেছেন ব্যাপারটা? তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে রোধের নির্ভরশীলতা। রোধের নির্ভরশীলতা, আমরা রোধের নির্ভরশীলতাটা আজকে একটু শুরু করি, কিন্তু শেষ করতে পারবো না, এটা শেষ করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা জাস্ট কি কি জিনিসের উপর নির্ভর করে এটা একটু বলে নিই, তারপরে নেক্সট ক্লাসে আমরা আবার সামনে আগাবো। তো রোধের নির্ভরশীলতার যে বিষয়টা, তুমি এটাকে একটু এভাবে চিন্তা করো যে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে উপাদান, পরিবাহীর, ও রোধের নির্ভরশীলতা, এটা কিসের রোধ? পরিবাহীর রোধ, কিন্তু পরিবাহীর, পরিবাহীর রোধের নির্ভরশীলতা, কারণ পরিবাহী বাদে অপরিবাহীও আছে, অর্ধ পরিবাহীও আছে, তাদের ক্ষেত্রে আবার কথা ভিন্ন। এজন্য আমরা পরিবাহীর রোধের নির্ভরশীলতা পড়তেছি। আচ্ছা, এটা হচ্ছে হলো পরিবাহীর উপাদান, পরিবাহী উপাদান। দুই হচ্ছে তাপমাত্রা, দুই হচ্ছে তাপমাত্রা। তিন হচ্ছে দৈর্ঘ্য। চার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরিবাহীর উপাদান, পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই চারটা জিনিসের উপরে রোধ নির্ভর করে। বুঝে গেছে কথাটা? তো উপাদান ভিন্ন হলে রোধও ভিন্ন হয়। তাপমাত্রা, তাপমাত্রা যদি বাড়াই তাহলে অণুগুলোর কম্পন বেশি হয়, ফলে রোধও বেশি হয়। তার মানে তাপমাত্রা দুইটা ঘটনা, একটা হচ্ছে বৃদ্ধি করলে, বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে রোধ হ্রাস পাবে। তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে রোধ বৃদ্ধি পাবে, তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে রোধ হ্রাস পাবে। কেন? কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে অণুগুলোর কম্পন বেড়ে গেলে তখন তার ভিতর দিয়ে ফ্লোতে বাধা বেশি পায়। ধরো আগে এরকম আস্তে আস্তে কাঁপতেছিল, তখন ইলেকট্রন চাইতে গেলে দুইবার ধাক্কা খাইছে, কিন্তু পরে জোরে জোরে কাঁপা শুরু করছে, তার সাথে মানে ধাক্কা আরেকটা বেশি খেয়ে গেছে, তাই না? তার মানে রোধ বেশি হয়ে যাবে। আর হ্রাস, তাপমাত্রা হ্রাস করলে অণুগুলোর কম্পন কমে আসবে, ইলেকট্রন বাধা কম পাবে। দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে রোধের নির্ভরশীলতা। কেমন? পরিবাহীর দৈর্ঘ্য যত বড় হবে বাধা তত বেশি। তুমি 1 কিলোমিটার পথ পার হতে হবে আর 2 কিলোমিটার পথ পার হতে হবে, 2 কিলোমিটারের পথ বাধা তো বেশি,
হবে। তার মানে রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য যত বেশি রোধও তত বেশি। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে মোটা তার আর চিকন তার, মোটা তার আর চিকন তার। এখন তুমি যদি চিকন তার নাও বাধাটা বেশি, আর যদি মোটা তার নাও তাহলে বাধা কম। তাহলে এখানে মোটা তার নিলে কিন্তু এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করে, কি দ্বারা? এ দ্বারা, এরিয়া। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এ যদি বেশি হয় তাহলে কিন্তু আর কমে যাবে, কারণ মোটা তার, বাধা কম। তাহলে এ যদি কম হয় তাহলে আর কিন্তু বেশি হয়ে যাবে, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে, চিকন তার, বাধাটা বেড়ে যাবে। তার মানে হচ্ছে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, কারণ মোটা তার হলে বাধাটা কমে যাবে, চিকন তার হলে বাধাটা বেশি হয়ে যাবে। ধরো একটা দরজা,